আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব সেলস ফানেলের স্টেজ এবং স্ট্রাকচার গুলো নিয়ে, এবং এছাড়াও কিছু কি ম্যাট্রিক্স এর উপর ধারণা দেওয়ার চেষ্টা করব, যেমন সিটিআর, সিপিসি, আরওএস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, সেলস ফানেল কি? আপনারা অনেকেই এই শব্দটার সাথে এখন পরিচিত। এখনকার দিনে যারা ডিজিটাল মার্কেটিং করেন বা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, তারা অনেকেই অনেকের কাছে শুনে থাকেন সেলস ফানেল ফানেলিং করে অ্যাড রান করা উচিত, তাহলে প্রফিট অনেক বেশি হবে। তো সেই সেলস ফানেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সবার আগেই বলে রাখছি যে সেলস ফানেল কিন্তু আসলে অনেক রকমেরই হয়। এটা যে শুধুমাত্র এই টোফু মফু বফু স্টাইলটাই ফলো করতে হবে বা অন্য কোনোভাবে করা যাবে না এরকম না, বাট সবচেয়ে প্রচলিত যেটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেলস ফানেল মূলত হচ্ছে যে আপনি একটা কাস্টমারকে যখন প্রথম আপনার দোকানে আসবে, সে আপনার সম্পর্কে কিছুই জানে না, আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানে না, তো তাকে ডাইরেক্ট কিনতে বলার থেকে যদি আপনি একটা ফানেলিং করে রাখেন, প্রথমে তাকে আপনি জানালেন যে আমি আমার দোকানে এইটা এবং আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি বা আমার কাছে এই প্রোডাক্টটা আছে। তারপর আপনি তাকে তার গুণাগুণ গুলো বর্ণনা করলেন। তারপর যদি লাস্ট স্টেজে গিয়ে বলেন যে তুমি এখন কি আমার থেকে প্রোডাক্টটি কিনবে বা কিনতে পারো, এরকম একটা ফানেলিং স্টাইল যদি আপনি করেন, আমি যতটা সহজে পারছি বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি করেন, সেক্ষেত্রে অনেক বেশি সুযোগ থাকবে আসলে প্রোডাক্টটা আলটিমেটলি সেল হওয়ার। একদমই যে আপনাকে চিনে না জানে না তাকে আপনি প্রোডাক্ট সেল করতে গেলে যতটা কষ্ট হবে বা যতটা খরচ হবে, সেলস ফানেল বা ফানেল যদি ইউজ করেন সেক্ষেত্রে আসলে খরচটা অনেক কম হবে। এছাড়াও আমি এখানে লিখে দিয়েছি সেলস ফানেলের প্রয়োজনীয়তা। তো মূলত সেলস ফানেল হচ্ছে এটাই যে আপনি ধাপে ধাপে আপনার কাস্টমারকে একদম সেলস পর্যন্ত নিয়ে যাবেন। এটাই হচ্ছে আসলে আলটিমেটলি সেলস ফানেলের সংজ্ঞা, যদি সহজ করে বুঝাই। আর সেলস ফানেলের প্রয়োজনীয়তা হচ্ছে আপনার লয়াল কাস্টমার বেস তৈরি হবে, যে আপনাকে এই যে প্রথমেই দেখছেন টোফু মফু বফু, এটা হচ্ছে যে টোফুটা হচ্ছে আপনার টপ অফ দ্য ফানেল, মফু হচ্ছে মিডল অফ দ্য ফানেল, বফু হচ্ছে বটম অফ দ্য ফানেল। একটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস স্টেজ, যেখানে আপনি জানাবেন কাস্টমারকে যে আপনি কে, কি নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের গুণাগুণ আপনি চাইলে বর্ণনা করতে পারেন, বাট সাধারণত প্রথমে আপনি আসলে জানাবেন যে আপনি কি এবং আপনার কাছে কি প্রোডাক্ট আছে। এরপর মুফু স্টেজে আপনি কনসিডারেশনের জন্য তাকে আপনি ডিজায়ার ফিল করাবেন, প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করবেন, আপনি প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেলস তথ্য দিবেন, আপনার প্রোডাক্টটি কেন অন্যান্য আরো 10টা দোকান থেকে আলাদা সেটা বলবেন, এবং মানে কনসিডারেশনের স্টেজে নিয়ে যাবেন। এবং বফু হচ্ছে ডিসিশন স্টেজ, যখন আপনি তাকে বলবেন যে মানে তখন আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন যে প্রোডাক্টটা কেনার জন্য। আর সেলস ফানেলের প্রয়োজনীয়তাগুলো আমি লিখে দিয়েছি কতগুলো, এছাড়াও আরো আছে, বাট এখানে কয়েকটা আমি তুলে ধরেছি। যেমন লয়াল কাস্টমার বেস তৈরি করা, স্বাভাবিক যে আপনাকে অ্যাওয়ারনেস স্টেজ থেকে দেখতেছে বা টোফু স্টেজ থেকে দেখতেছে, মফুতেও দেখেছে, বফু থেকে ফাইনালি আপনার থেকে প্রোডাক্টটা কিনছে, সে কিন্তু আপনাকে ভালোভাবে মনে রেখেছে যে আচ্ছা আমি তো ওই দোকান থেকে এই জিনিসটা কিনেছি, কারণ আপনি বারবার তাকে অ্যাড দেখিয়েছেন 2টা 3টা স্টেজে। সো তার আপনাকে মনে আছে, এবং যদি আপনার প্রোডাক্ট ভালো হয় এবং যদি সব প্রাইসিং এবং সবকিছু ঠিক থাকে, সেক্ষেত্রে সে আপনার লয়াল কাস্টমার হয়ে যাবে। পরের বার কিনতে গেলে হয়তো তাকে আবার 3টা ধাপ পার করাতে হবে না, সে হয়তো ডাইরেক্ট এসে কিনে নেবে, কারণ তার মনে থাকবে যে আমি আগের বার এই দোকান থেকে কিনেছিলাম এবং এদের প্রোডাক্ট ভালো, মনে থাকবে। এছাড়াও আপনার বিজনেসের গ্রোথ নিশ্চিত হবে, কারণ আপনি যদি এইভাবে করে অ্যাওয়ার করে কনসিডারেশন করে ডিসিশনে নিয়ে যান, সেক্ষেত্রে আসলে আপনার সেলস এর খরচটাও কমে আসবে এবং আপনার বিজনেসটাও গ্রোর দিকে আগাবে, কারণ মানুষ আপনাকে মনে রাখছে। যারা অন্তত ধরেন এখন কিনছে না কিন্তু তারা আপনাকে চিনে জানে, তো ধরেন তাদের পরে কখনো ওই প্রোডাক্টটা দরকার পড়লো, তাদের মাথায় আপনার কথাটা চলে আসবে যে আরে এই পেজের তো অ্যাড দেখেছিলাম, সো এখান থেকে তো কেনা যায়। সো এটা আপনার বিজনেস গ্রোথটাকে আলটিমেটলি বাড়াবে এবং আপনার বিজনেসের মার্কেটিং এবং কাস্টমার রিটেনশন খরচটা কমিয়ে আনবে, ডেফিনেটলি কমিয়ে আনবে। কারণ আপনার যখন আপনি 3টা স্টেজ করে করবেন, সো সেলস স্টেজে আসলে আপনাকে বেশি প্রেশার দিতে হচ্ছে না, যেহেতু আপনাকে অলরেডি চিনে জানে, সহজেই কিনে ফেলবে। এবং রিটেনশনের ব্যাপারটা হচ্ছে যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আবার তার কখনো ওই প্রোডাক্টের দরকার হয় বা তার কোনো আত্মীয় স্বজনের দরকার হয়, খুব সহজেই সে রিকমেন্ড করে দেবে যে আমি তো এই পেজ থেকে নিয়েছিলাম। আমরা আমাদের দৈনন্দিন লাইফে এরকম করি যে আপনি কোনো একটা পেজ থেকে কিছু একটা নিয়েছেন, সার্ভিসটা ভালো পেয়েছেন, আপনি এখন আপনার কোনো বন্ধু বলতেছে দোস্ত আমার তো এই জিনিসটা লাগবে, তো আপনি তাকেও বলে দিচ্ছেন আরে আমি তো ওই পেজ থেকে নিয়েছিলাম, খুব ভালো, তুই এই পেজটা দেখতে পারিস। সো ওইটা কিন্তু আপনার কাস্টমার মাউথ টু মাউথ মার্কেটিং হয়ে গেল, নতুন কাস্টমারও আসলো। আবার পুরানো কাস্টমারও যখন ধরেন আপনি একটা ইয়ারফোন কিনেছেন এক দোকান থেকে বা একটা পেজ থেকে, এবং অ্যাক্সেসরিজ এর মধ্যে ইয়ারফোনটা খুব ভালো পড়েছে আপনার কাছে ভালো লেগেছে, ইয়ারফোনটা অনেকদিন টিকেছে, আপনি ডেফিনেটলি সেকেন্ড টাইম আবার যখন আপনার ইয়ারফোন দরকার হবে, ওই দোকানের বা ওই পেজটাতে যা চেক করবেন যে আচ্ছা আমার পছন্দের কিছু আছে কিনা এখানে। তো কাস্টমার রিটেনশন খরচটাও আসলে কমে যাবে আলটিমেটলি, কারণ আপনি নিজেই গিয়ে চেক করছেন, রিমার্কেটিং অ্যাড দেখে আপনার যেতে হচ্ছে না। সো আর হচ্ছে যে লম্বা সময় ধরে বিজনেসকে টিকিয়ে রাখা এবং গ্রোথ বজায় রাখা। স্বাভাবিক আপনি যদি এইভাবে সেলস ফানেল ইউজ করে করেন, সেক্ষেত্রে আসলে আপনার কাস্টমাররা লয়াল হবে, এবং যতটা লয়াল হবে এবং যত বেশি রিটেনশন হবে, সেক্ষেত্রে আপনার বিজনেসের গ্রোথটাও সাস্টেনেবল থাকবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এবার আরেকটু সেলস ফানেল বিভিন্ন ধাপ নিয়ে ধারণা দেওয়া যাক। প্রথমত হচ্ছে যে সেলস ফানেল টপ অফ দ্য ফানেলে আসলে আপনি অ্যাওয়ারনেস করার চেষ্টা করবেন যে আপনি ব্লগ দিতে পারেন, সোশ্যাল মিডিয়া আপডেট দিতে পারেন, আপনি ইনফোগ্রাফিক্স দিতে পারেন, আপনি ফটোগ্রাফিক্স দিতে পারেন, মানে আপনি জানানোর চেষ্টা করবেন যে আপনি কে কি নিয়ে কাজ করেন। ধরেন আপনি একটা গ্যাজেট শপ, এখন আপনার শপে কি কি গ্যাজেট আছে, সেগুলোর প্রাইসিং কেমন কি, এগুলো আপনি দিতে পারেন। বা আপনি একটা গ্যাজেট শপ, আপনি ধরেন যে ঢাকা ভিত্তিক, ঢাকাতেই শুধু করতেছেন, বা আপনার কাছে ইউনিক কিছু গ্যাজেট আছে, আপনি এগুলো মানুষকে অ্যাওয়ার করে জানাতে পারেন। মিডল অফ দ্য ফানেলে
আপনি কন্টেন্ট দিবেন হচ্ছে এডুকেশনাল পারপাস, বা আপনি হচ্ছে করেন ধরেন কুইজ দিতে পারেন, বা মানে সার্ভে করে আসলে এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করবেন মিডল অফ দ্য ফানেলে, যে আমার এই প্রোডাক্ট আছে এবং এটার এডুকেশনাল বেনিফিটস গুলো, যেমন ধরেন এমন একটা ইয়ারফোন আসছে যেটাতে আসলে নয়েজ ক্যান্সেলেশনটা খুব ভালো। সো আশেপাশে রাস্তার মধ্যে থাকলেও খুব একটা সাউন্ড শুনে না যখন ফোনে কথা বলে। সো আপনি ওই গুণাগুণটা ওখানে বর্ণনা করতে পারেন। আর বটম অফ দ্য ফানেলে আসলে আপনি মূলত সেলসের জন্যই তাকে পুশ করবেন যে ইউ হ্যাভ সিন, মানে আপনারা দেখেছেন, এখন আমার থেকে এই প্রোডাক্ট আপনি কিনতে পারেন না। এইভাবে তো ডাইরেক্ট বলবেন না, আপনি আপনার অ্যাডের হেডলাইন দিয়ে দিবেন, যেমন কাস্টমার স্টোরি দিতে পারেন, যেমন আগে যারা কিনেছে আপনি সেটা একটা রিভিউ দিতে পারেন যে কেমন ছিল, আপনি ডেমো দিতে পারেন যে এই ইয়ারফোনটা পরে রাস্তায় হাঁটতে কেমন লাগবে, এবং আপনি অ্যাডের ওখানে আপনার যে অ্যাডের ওখানে যে বাটনটা আছে সেখানে আপনি দিয়ে দিতে পারেন যে বাই নাও, অর আপনি পারচেস পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন আপনার বাটনের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আপনার ওভারঅল সেলস ফানেলের একটা সংক্ষিপ্ত ধারণা, তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলা যাক পরের টপিকে। সিটিআর, সিপিসি, আরওএস, এই তিনটা টার্মস খুবই সহজ, বুঝে গেলে আসলে খুবই সহজ। সো আমি এই তিনটা টার্ম নিয়ে এখন একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি সিটিআর। সিটিআর হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট, মানে আপনার কাস্টমার ক্লিক করেছে কিনা। মানে সিটিআর মানে হচ্ছে যে আপনার অ্যাড বা বিজ্ঞাপন দেখে কতজন মানুষ আসলেই ক্লিক করেছে। একটা উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই ছবিটা তো আপনারা দেখতে পাচ্ছেন, সিটিআর এ লেখা আছে যে টোটাল ক্লিকস ভাগ টোটাল ইমপ্রেশন। সো যেটা হচ্ছে যে সিটিআরটা এইভাবেই আপনার মেজার করা হয় যে টোটাল ক্লিকস ভাগ টোটাল ইমপ্রেশন ইনটু 100। সো আমি একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন যে আপনার বিজ্ঞাপনে বা আপনার অ্যাডে 1000 জন মানুষ দেখেছে এবং 50 জন মানুষ ক্লিক করেছে, তাহলে আপনার সিটিআর কত হবে? আপনি 50 দিয়ে 1000কে ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, অর্থাৎ 5% হবে আপনার সিটিআর। সিটিআর খুবই গুরুত্বপূর্ণ। আপনার সিটিআর যত বেশি হবে তত বুঝতে হবে যে না, অ্যাডটা ভালো হয়েছে এবং একটা পারফর্ম করতেছে ভালো মতো। এবং সিটিআর কম হলে বুঝতে হবে যে আপনাকে আরেকটু ক্রিয়েটিভ টার্গেটিং করতে হবে, আপনার অ্যাডটা অত পারফেক্টলি পারফর্ম করতেছে। এবং ইন্ডাস্ট্রি অনুযায়ী সিটিআর আলাদা হয়। এখানে আসলে একবারে জেনারেলি ধরে বলা সম্ভব না যে সব ইন্ডাস্ট্রিতে সিটিআর এতই হবে, বা তবে এটা যদি 5%, 4%, 3% এর কাছাকাছি রাখতে পারেন তাহলে ভালো। আচ্ছা, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে আপনার কত টাকা খরচ হচ্ছে। আপনি ধরেন ফেসবুকে একটা অ্যাড দিয়েছেন, এখন প্রত্যেকটা মানুষ যে ক্লিক করতেছে সেই ক্লিকের জন্য ফেসবুক আপনার থেকে কত টাকা কাটতেছে। ধরেন আপনি 500 টাকা দিয়ে একটা অ্যাড রান করেছেন, মানে 500 টাকা বাজেটে একটা অ্যাড রান করেছেন এবং 50 জন ক্লিক করেছে, তাহলে আপনার সিপিসি হবে 500 ভাগ 50 সমান 10 টাকা, মানে প্রতি একটা ক্লিকের জন্য 10 টাকা করে ফেসবুককে আপনার দিতে হচ্ছে। সিপিসি কেন গুরুত্বপূর্ণ? সিপিসিটা আসলেই গুরুত্বপূর্ণ। আপনার সিপিসি যদি কম হয় তাহলে আপনার বুঝতে হবে যে, তখন আপনি বুঝবেন যে আপনার একটা খুব ভালো পারফর্ম করতেছে এবং আপনি আসলে অনেক কম টাকায় অনেক বেশি ক্লিক আনতে পারতেছেন, যেটা আপনার এই বিজনেসের জন্য আলটিমেটলি লাভবান হবে। এবং সিপিসিও ইন্ডাস্ট্রি অনুযায়ী পরিবর্তন হয়, তবে যতটা কম হবে ততটাই ভালো আসলে। আমি উদাহরণ দিব, একটা 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 করে কম্পারিজন উদাহরণ দিব, তবে আগে শেষ করি টপিকটা। সো আরওএস হচ্ছে আপনার রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা খুবই সহজ জিনিস যে আপনি আসলে 1 টাকা খরচ করতেছেন একটা অ্যাডের পিছনে। ধরেন আপনি একটা অ্যাড রান করতে আপনার 1 টাকা যাচ্ছে, তো সেই অ্যাডটা রান করে আসলে আপনি আলটিমেটলি কত টাকা আয় করতেছেন, বা কত টাকা আপনার প্রফিট হচ্ছে, বা কত টাকা আসলে প্রফিট না ঠিক কত টাকা আপনার সেলস হচ্ছে, বা কত টাকা জেনারেট করতে পারতেছেন 1 টাকা খরচ করে। যেমন ধরেন, আচ্ছা, আরওএস এর ফর্মুলাটা হচ্ছে টোটাল রেভিনিউ বাই টোটাল অ্যাড স্পেন্ড, এখানে দেওয়া আছে ছবিতে। আর সিপিসিটা ছিল অ্যাডভার্টাইজিং কস্ট বাই নাম্বার অফ ক্লিকস, ভাগ করলে হবে। ধরেন আপনি 1000 টাকা খরচ করেছেন আর 4000 টাকা আপনার রেভিনিউ এসেছে, তাহলে আপনার আরওএস হবে 4x। 4000 ভাগ 1000, এটা হবে 4x। আরওএস খুবই গুরুত্বপূর্ণ। আরওএক্স যদি আপনার 3x বা 3 to 5x এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে 3 to 5x বা এর বেশি যদি হয় তাহলে বুঝতে হবে যে আসলে আপনার বিজনেস খুব ভালো যাচ্ছে এবং একটা খুব সুন্দরভাবে রান হচ্ছে। সো এই বিষয়গুলো, মেট্রিক্স গুলোতে একটু খেয়াল রাখবেন। এবার আমি উদাহরণ দিই, যেমন ধরেন যে সিটিআর আপনার কোথায় বেশি হতে পারে, যেমন আপনার ফ্যাশন বা লাইফস্টাইল ব্র্যান্ড, এগুলোতে আসলে সিটিআর প্রপারলি মার্কেটিং করলে আপনার বেশি দিকে যেতে পারে। সিটিআরটা একটু কম কোথায় হতে পারে? বি2বি বিজনেস, সার্ভিস বেস বিজনেস, কারণ এই ধরনের বিজনেস আসলে আপনি মানুষকে অ্যাড দেখালেন কিন্তু মানুষ আসলে এটা নিয়ে অনেক চিন্তা করে, ডিসিশন নেয় যে আসলে আমি কি এটাকে কিনবো না, কয়েক জায়গায় গিয়ে খোঁজ নেয় বা রিসার্চ করে, গবেষণা করে। এক্ষেত্রে সিটিআরটা আপনার একটু কম হতে পারে। আর সিপিসি আপনার বেশি হতে পারে হচ্ছে রেস্টুরেন্ট, ফুড, এই টাইপের বিজনেস গুলাতে, কারণ সাধারণত আপনি একটা কফি কিনতে চাইলে বা আপনি যদি একটা বার্গার কিনতে চান, এখানে আপনি খুব, মানে এখানে ক্লিক করার চান্সটা খুবই বেশি, মানে আপনার সিপিসিটা হওয়ার, মানে কম হওয়ার চান্স খুব বেশি, কারণ এটা সহজেই কিনে ফেলা যায়। বাট সেখানে যদি আপনি বিউটি পার্লার বা জিমে যেতে চান, অবশ্যই আপনি আগে রিসার্চ করবেন যে এই বিউটি পার্লারটা ভালো কিনা, জিমটা ভালো কিনা, এটা আপনার বাড়ির কতটুকু কাছে, কারণ স্বাভাবিকভাবেই ঢাকার কোনো মানুষ সিলেটের কোনো জিমে যাবে না। সো সেক্ষেত্রে আসলে আপনার সিপিসিটা এই ধরনের সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে আসলে একটু বেশি হয়, তবে অনলাইন বেস বিজনেস গুলোর ক্ষেত্রে বা খাবারের বিজনেস গুলোর ক্ষেত্রে সিপিসিটা কম হয়। এরকম আরো অনেক বিজনেস আছে, সবগুলো তো উদাহরণ দেওয়া সম্ভব না। আর আরওএস এর ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার ইন্ডাস্ট্রি এবং নিশের উপর, যে আসলে আপনি কাকে টার্গেট করতেছেন, কোন মার্কেটকে টার্গেট করতেছেন, প্রোডাক্ট মার্কেট ফিট কিনা, আপনার টার্গেটের অডিয়েন্স কারা এবং আইডিয়াল কাস্টমার কারা, এই সব কিছুর উপর আসলে আরওএসটা ডিপেন্ড করবে। এটা আসলে উদাহরণ দিয়ে বোঝানোটা একটু কঠিন, কারণ এটা আসলে বিজনেস টু বিজনেস ভ্যারি করে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।